হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের ভ্লগটা হয়তো আপনাদের কাছে একটু অগোছালো লাগতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে ব্যস্ততার কারণে আমি ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও করতে পারিনি। তো যখন যতটুকু ভিডিও করতে পেরেছি সেই সবটুকুকেই সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আশা করছি সব মিলিয়ে আজকের ভ্লগটাও আপনাদের ভালোই লাগবে। কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ করেই গ্রামে যেতে হচ্ছে। তো এখন ভোর 4:30 বাজে আর আমরা রওনা হচ্ছি আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রাতভর মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত, বিদ্যুৎ চমকানি দেখে ভেবেছিলাম আজ হয়তো আমরা আর যেতে পারবো না। তবে আল্লাহর রহমতে বিদ্যুৎ চমকানির সাথে সাথে বজ্রপাতও বন্ধ হয়ে গেছে, তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এখনও ঝরছে। ঢাকার যানজট সম্পর্কে তো সবারই কমবেশি ধারণা রয়েছে। তো আমরা সেই যানজট এড়ানোর জন্যই মূলত এত ভোরে রওনা দিয়েছিলাম। আর যখন সূর্য উঠছিল তখন আমরা অলরেডি পদ্মা পেরিয়ে গেছি। আচ্ছা, হুট করে কেন বাড়ি যাচ্ছি সেটা একটু বলছি। কিছুদিন আগে আমার শাশুড়ি ফোন করে খুব কান্নাকাটি করছিল, তার শরীরটা একটু খারাপ ছিল, তাই সে তার ছেলেকে দেখতে চাইছিল। তো এই জন্যেই মূলত হুট করে আমাদের আসা, নইলে এই সময় বাড়ি আসার কোনো প্ল্যানিংই ছিল না। তাছাড়া তার চিকিৎসারও প্রয়োজন ছিল, তো ভাবলাম যে আমরাই চলে যাই, তাকে ডাক্তারও দেখানো হবে আর তার সাথে দেখাও হয়ে যাবে। তো সকাল 9টার মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আর পথেই আমরা সকালে নাস্তাটা করে নিয়েছিলাম। আসলে এত সকালে সবার জন্য নাস্তা বানানোর প্যারাটা আম্মুকে দিতে চাচ্ছিলাম না, এজন্যই মূলত পথেই নাস্তাটা করে নিয়েছি। আর আসার পথেই আব্বুকে ফোন করে বলেছিলাম যে নদীর তাজা মাছ যদি পায় তাহলে যেন কিনে নেয়। তো আমরা এসে দেখলাম আম্মু সেই মাছ কেটে ধুয়ে রান্নাও বসিয়ে দিয়েছে। আর এদিকে আব্বু গাছ থেকে পাকা পেঁপে পেড়েছিল। তো প্রত্যেকবারই যখন আমরা বাড়িতে আসি গাছ পাকা পেঁপে খাওয়ার সৌভাগ্য হয়, আলহামদুলিল্লাহ। আসলে নিজেদের গাছের ফল খাওয়ার মধ্যে একটা অন্যরকম তৃপ্তি আছে, তাই না? তারপর এটা ছিল পরের দিন সকালের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। চারপাশটায় কেমন কুয়াশা কুয়াশা। আসলে শীত না পড়লেও শীতের একটা আমেজ কিন্তু প্রকৃতিতে পড়েই গেছে। হাঁটতে হাঁটতে এই গাছের সামনে এসে আমি থমকে দাঁড়ালাম। এত সুন্দর ফুল ফুটেছিল পুরো গাছ জুড়ে, সেই সাথে ফুলের সুগন্ধ একদম মন ভরে যাওয়ার মতো। আচ্ছা, কে কে এই ফুলের নাম জানেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এই পর্যন্ত দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন আর আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এদিকে আব্বু দুটো দেশি মোরগ জবাই করেছে আর সেগুলোই কাটা বাছা চলছে। আর এই যে আমাদের জাম্বুরা গাছে অনেক জাম্বুরা ধরেছে, মাশাআল্লাহ। এই সময় যেহেতু এর আগে বাড়িতে আসা হয়নি তাই কখনো দেখাও হয়নি, এবারই প্রথম দেখলাম। আর এবারই নাকি অনেক বেশি ফল হয়েছে। তো দেখেই আমার খুব ইচ্ছা করছিল যে নিজের হাতে পারবো, কিন্তু যেহেতু গাছে উঠতে পারি না তাই আব্বু একটা মই এনে দিল। তো মইয়ের উপর দাঁড়িয়েই আমি জাম্বুরাগুলো পারছিলাম। আর কি যে ভালো লাগছিল আসলে সেটা আমি বলে বোঝাতে পারবো না। নিজ হাতে গাছ থেকে ফল পাড়ার আনন্দে আমি এতটাই আনন্দিত যে এটাকে আমি নিজের হাতেই কেটে মাখিয়েছি। আর ছোট সাইজের একটা জাম্বুরা তো আমি একাই খেয়ে ফেলেছিলাম। আসলে শহরে আমরা যা কিছুই খাই, সেটা ফল হোক বা সবজি, সব কিছুতেই ফরমালিন ভরপুর থাকে। তো শহরের এত এত ফরমালিনযুক্ত খাবারের ভিড়ে ফরমালিন মুক্ত খাবার খাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজেরা লাগিয়ে খাওয়া, যেটা শহরে সম্ভব নয়। বিশেষ করে আমরা যারা ভাড়া থাকি তাদের জন্য তো একদমই অসম্ভব। এজন্যই যখন গ্রামে আসি আর গ্রামের এই ফল মূল সবজিগুলো যখন খাই তখন অন্যরকম এক স্বাদ পাই, যেটা ওই ফরমালিনযুক্ত ফলে বা সবজিতে পাওয়া যায় না। তো জাম্বুরা খাওয়া শেষে আমরা আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে যাই। আর সেখানে ডাক্তার দেখানো প্লাস অনেকগুলো টেস্ট করতে দেয়া হয়েছিল, তো সেগুলো করেছিলাম। পরে বাড়িতে ফিরতে ফিরতে দুপুর হয়ে গিয়েছিল আর দুটো টেস্ট বাকি ছিল যেগুলো বিকেলে করবে বলেছিল, যার কারণে দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আমরা আবারও বিকেলে চলে যাই বাকি টেস্টগুলো করার জন্য। তো সেই টেস্টগুলো করিয়ে ডক্টরকে রিপোর্ট দেখিয়ে ওষুধ নিয়ে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গিয়েছিল। তো এই সব কিছু মিলিয়ে সেদিন আর কোনো ভিডিও আমি করতে পারিনি।
তারপর এটা ছিল পরের দিনের ভিডিও। আম্মু রান্নাবান্না করছিল আর আমি গিয়ে একটু ভিডিও করে নিলাম। ছোট থেকেই শুনে এসেছি মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদই নাকি অন্যরকম, কিন্তু তখন তো বুঝতাম না। এখন বুঝতে পারি আসলেই মাটির চুলায় রান্না করা খাবারের ফ্লেভারটাই অন্যরকম হয়। বিশেষ করে যে স্মোকি ফ্লেভারটা মনে হয় যেন খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয়। আর এই স্মোকি ফ্লেভারটা এখন আমাদের দেশে এতটাই জনপ্রিয় যে রেস্টুরেন্টের বিভিন্ন খাবারে এই স্মোকি ফ্লেভারটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়। আচ্ছা, এখানে পোলাওতে যেটা দেয়া হয়েছে এটা কিন্তু পোলাও পাতা, কেউ আবার ঘাস পাতা ভেবে ভুল করবেন না। এটা পোলাওতে বা বিরিয়ানিতে যে কোনো খাবারে দিলে অনেক সুন্দর একটা সেন্ট আসে, এজন্যই মূলত ব্যবহার করা হয়। এর পরের সময়গুলো কিভাবে কেটে গেল টেরই পেলাম না। আসলে অনেকদিন পরে গ্রামে এলে যেটা হয়, সবার সাথে বসে একটু সময় কাটানো, আড্ডা, গল্পগুজব এসবের মধ্যে দিয়ে সময়টা যেন স্বপ্নের মতো করে কেটে যায়। আর পরিবারের সাথে একান্তে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোকে ব্যক্তিগত রাখতেই আমি পছন্দ করি। তাছাড়া কিছু জিনিস একটু ব্যক্তিগত রাখাই ভালো, তাই না? তো এভাবেই সুন্দর সময়গুলো কেটে গেল স্বপ্নের মতো, আর বেজে উঠল বিদায়ের ঘন্টা। মনে করিয়ে দিল এবার সময় হয়ে গেছে সেই পুরনো ব্যস্ত শহরে জীবনে ফেরার। প্রতিবারই গ্রাম থেকে ফেরার সময় কিছু না কিছু জিনিস নিয়ে ফেরাই হয়। তার মধ্যে একটা কমন জিনিস হচ্ছে কচু শাক। গ্রামের এই কচু শাকটা এত মজার হয়, আর শহরে আগেই তো বললাম যে এরকম ফরমালিন মুক্ত শাকসবজি পাওয়া খুবই দুষ্কর। তো এই জন্য প্রত্যেকবার গ্রাম থেকে ফেরার সময়ে এই কচু শাকটা নিতে ভুল করি না। তবে অন্যান্য সময়ে শাকটা সিদ্ধ করে দেন ফ্রিজিং করে নিয়ে যাই, কিন্তু এবার ব্যস্ততায় একদমই মনে ছিল না। তো শেষ সময়ে যখন মনে পড়লো তখন আব্বু জাস্ট কোনো রকমে কেটে ব্যাগে করে দিয়ে দিয়েছে, আর ওভাবেই নিয়ে এসেছি। তো যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আসরের পরপরই বেরিয়ে পড়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। আর এখন সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে গেছে। এখন আমরা আছি পদ্মা সেতুর টোল প্লাজায়, আর কিছুক্ষণ পরেই সেতুতে উঠবো। পথিমধ্যে হঠাৎ করেই আমার টুনটুন বাবুটা খুব অসুস্থ হয়ে পড়েছিল। ও কয়েকবার বমি করেছে, আর গাড়ি থামিয়ে কয়েকবার ওকে চেঞ্জ করতে হয়েছিল। আর ওর শরীর অসুস্থ দেখে স্বাভাবিকভাবে আমাদের সবার মনটাই খারাপ হয়ে গিয়েছে। এদিকে বাবু তো কয়েকবার বমি করার কারণে খুবই দুর্বল হয়ে পড়েছে। তো ও একটা সময় পরে আর গাড়িতে থাকতে চাচ্ছিল না, খুব কান্নাকাটি করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন পুরোটা পথে এত জ্যাম ছিল, যার কারণে আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 11:30 বেজে গেছিল। মানে 3-3.5 ঘন্টার পথ পাড়ি দিতে সেদিন আমাদের প্রায় 7 ঘন্টা লেগে গেছিল। তো সবাই যেহেতু খুবই টায়ার্ড ছিলাম, তাই বাসায় ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।